নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আজ আমি ইউলিসিস থেকে আলোচনা করব। প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি লাইনের সারফেস মিনিং, ইনার মিনিং, টোন, থিম, পার্সপেক্টিভ, ফিগার্স অফ স্পিচ সবকিছু ইন্টারপ্রিট করার চেষ্টা করব। দেখো, তুমি যদি আমার এই ভিডিওটি দেখছো, তাহলে এই ভিডিওটি দেখার আগে আমি অলরেডি পার্ট 1 আপলোড করেছি, যেখানে আমি ব্যাকগ্রাউন্ড, মিথোলজিক্যাল ইন্টারপ্রিটেশন সবকিছু আলোচনা করেছি। যদি তুমি ওই পার্টটি দেখে নাও, তাহলে এই পার্টটি তোমার বুঝতে সুবিধে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে যদি এই ভিডিওটি দেখে তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে যেও এবং একটি লাইক দিয়ে যেও। দেখো, আমাদের জীবনে যদি সাকসেস পেতে হয়, তাহলে তার কোনো শর্টকাট নেই। সেরকমই যে কোনো লিটারি টপিক থেকে যদি ভালো স্কোর করতে হয়, মার্কস পেতে হয়, তাহলে সেটিকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। তার প্রত্যেকটি ওয়ার্ডের মানে জানতে হবে এবং সেই ওয়ার্ডগুলো কেন, কোন পার্সপেক্টিভে রয়েছে, তার ইন্টারপ্রিটেশন সবকিছু আমাদের জানতে হবে। ইন শর্ট, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হবে। দেখো, আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চলেছি, তাতে হয়তো একটু টাইম লাগবে, ঠিক আছে, কিন্তু একবার যদি তুমি দেখে নাও, আশা করি তোমার আর কোনো ডাউট থাকবে না। তো চলো শুরু করছি ইউলিসিস পার্ট বাই পার্ট ফ্রম লাইন নাম্বার 1। দেখো, আমরা জানি যে এর ব্যাকগ্রাউন্ড যদিও আমি আলোচনা করেছি আগে, পার্ট 1 যারা দেখে নেবে তারা বুঝতে পারবে। এখানে আমরা দেখবো যে ইউলিসিস তিনি ট্রজান ওয়ার থেকে ফিরে এসেছেন, ট্রয় যুদ্ধ থেকে তিনি ফিরে এসেছেন। তিনি ইথাকাতে এই মুহূর্তে রুল করছেন এবং তার এজেড ওয়াইফ পেনিলোপ ওনার পাশে তিনি বসে আছেন। এবং এটি একটি ড্রামাটিক মনোলগ। তাহলে তিনি বসে বসে বা ওইখানে রুল করতে করতে, বা তার ধরে নিতে হবে যে তিনি ওখানে থাকতে থাকতে কি ধরনের ফিলিংস তার মধ্যে জেনারেটেড হয়েছে, সেইগুলো তিনি এখানে উপস্থাপন করছেন। তো চলো ড্রামাটিক মনোলগটিকে রিভিল করা যাক বা এক্সপ্লোর করা যাক, ডিকোড করা যাক। লাইন নাম্বার 1 দেখো। তাহলে প্রথমে আমরা এই লাইনগুলোর অর্থ জানবো এবং সেগুলোকে ইন্টারপ্রিট করার চেষ্টা করব। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। দেখো, এই যে লাইন, তাহলে এই লাইনের অর্থগুলো আগে বুঝে নেওয়া যাক। ইট কথার অর্থ কি? তাহলে ইট কথার অর্থ হচ্ছে এই যে অবস্থা, দ্য সিচুয়েশন উইদাউট এনি পারপাস ফর হুম, ইউলিসিস। তাহলে এমন একটি সিচুয়েশন, তিনি সেখানে রুল করছেন যার কোনো উদ্দেশ্য নেই, সেইটিকে এখানে বোঝানো হয়েছে ইট শব্দটির মাধ্যমে। লিটল প্রফিটস কথার অর্থ কি? এমন কিছু যার কোনো লাভ নেই বা প্রফিট নেই বা বেনিফিট নেই। ওকে, দ্যাট মানে তিনি একটা থটকে ইন্ট্রোডিউস করতে চলেছেন। আইডল কিং, আইডল বলতে ডিসএনগেজড বলতে পারো, ইনঅ্যাক্টিভ বলতে পারো, কিং বলতে এখানে ইউলিসিস নিজেকে রেফার করছেন, হু হ্যাজ বিকাম দ্য রুলার অফ ইথাকা। ওকে, তিনি মানে ফিরে আসার পর, ট্রয় যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি আবার রুলার হয়েছেন। তিনি তার সন্তান টেলিমিকাসের হাতে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন যখন তিনি ট্রয় যুদ্ধে গিয়েছিলেন। ওকে, তো তিনি প্রথমেই দেখো, তাহলে এই যে লাইনটি, এই লাইনের অর্থ কি? তাহলে তিনি যেন একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছেন, তিনি যেন বিলাপ করছেন, তিনি যেন একটা ডিসকন্টেন্টেড মুডে রয়েছেন এবং তিনি রিফ্লেক্টিভ টোনে কথা বলছেন এবং তিনি বলছেন যে মানে এই লাইনের অর্থটা কি? তাহলে হি ইজ এক্সপ্রেসিং ফ্রাস্ট্রেশন, তিনি তার ফ্রাস্ট্রেশনকে এক্সপ্রেস করছেন এই লাইনে। তিনি কি বলছেন? এইভাবে রুল করলে এটা আমার জন্য লাভজনক নয়, এটি ইউলিসিসের বক্তব্য। তাহলে দেখো, এই লাইফটি তার কাছে একটি স্ট্যাগনেন্ট লাইফ বলে মনে হয়েছে অ্যাজ এ রুলার, এবং সেই জন্য তিনি বলছেন যে রাজা আমি তো ঠিকই, কিন্তু এই লাইফটি আমার কাছে মিনিংলেস লাইফ। এই কথাটি তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে দেখো, এই যে লাইনটি, এই লাইনের মধ্যে আমরা কি থিম পেলাম? এই লাইনের মধ্যে আমরা পেলাম ফিউটিলিটি অফ প্যাসিভ লিডারশিপ, অবশ্যই। এবং বলা যেতে পারে যে তার যে কনভেনশনাল রোল, ডিউটি অ্যাজ আ কিং, এইগুলোর সাথে তিনি যেন মানিয়ে নিতে পারছেন না, সেই জন্য তিনি একটা ডিসলিউশন হয়ে পড়েছেন, তিনি ডিপ্রেসড হয়ে পড়েছেন ইউলিসিস। তাহলে দেখো, এই লাইনের প্রথমেই যেন শুরু হচ্ছে একটা জারিং কনফেশন দিয়ে এবং তার ডিসস্যাটিসফ্যাকশন তিনি এখানে তুলে ধরেছেন। তাহলে দেখো, এই যে লাইনটি, এই লাইনের মধ্যে আমরা বলতেই পারি যে একটা ফিলোজফিক্যাল রিজেকশন রয়েছে এমন একটি জীবনের জন্য, যে জীবনের কোনো পারপাস নেই, এবং এই জীবনটি ইউলিসিস মেনে নিতে পারছেন না তিনি যখন ফিরে এসেছেন। তাহলে দেখো, টেনিসন এখানে ইউলিসিসকে কেমন ভাবে দেখিয়েছেন? টেনিসন দেখিয়েছেন ইউলিসিসকে একটা ফিগার হিরো হিসেবে, রাইট? কিন্তু তিনি যেন মানে হি ইজ রিফিউজিং টু রিমেন প্যাসিভ, তিনি যেন মেনে নিতে পারছেন না এই রকম ভাবে রুল করা, এই রকম ভাবে লাইফ লিড করা। তো চলো, এই লাইনের মধ্যে তাহলে কি ফিগার্স অফ স্পিচ লুকিয়ে রয়েছে? ধরো, এই লাইনের মধ্যে একটা ইমপ্লাইড আইরনি রয়েছে। কেন ইমপ্লাইড আইরনি রয়েছে? দেখো, তিনি রাজা, তাহলে রাজা হয়ে তার হাতে একটা কমান্ড রয়েছে, কিন্তু তিনি নিজেকে আইডল বলছেন। তাহলে একজন রাজার দায়িত্ব কত এবং সেই রাজা তার কত পাওয়ার, কিন্তু তিনি যেন এখানে একটা অদ্ভুত ফিল করছেন, তিনি যেন মিনিংলেস নেশনের মধ্যে তিনি যেন ভুগছেন, এবং সেই জন্য এটাকে একটা ইমপ্লাইড আইরনি বলা যেতেই পারে। এবং এর মধ্যে একটা ইনভার্সন লুকিয়ে আছে। দেখো, ইনভার্সন বা হাইপার ব্যাটন, রেটোরিক্যালি বা ফিগার মানে তোমার যদি ধরো অলংকারের দিক থেকে হাইপার ব্যাটন কাকে বলে? যদি
একটি লাইনের মধ্যে গ্রামাটিক্যাল অর্ডার না ফলো করা হয় তাহলে সেটিকে বলা হয় হাইপার ব্যাটন। এই লাইনের মধ্যেও আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে একটা হাইপার ব্যাটন লুকিয়ে রয়েছে। কিভাবে? এই দেখো বলেছে ইট লিটল প্রফিটস, এটা তো বলা যেতেই পারতো যে ইট প্রফিটস লিটল, কিন্তু এমফ্যাসিসের জন্য তিনি বলেছেন ইট লিটল প্রফিটস, মানে ট্রেডিশনের এই ধরনের টেকনিক। তো ধরে নাও এইটি হচ্ছে এই লাইনের অর্থ। এই লাইনের মধ্যে ধরে আইডল কিং, আইডল কিং হচ্ছে একটা সিম্বল। এই ফ্রেজটি কিসের সিম্বল? বলা যেতেই পারে যে একটা সময় যে হিরোইক ফিগার, হিরোইক এনার্জি, এখন যেন তিনি ডিকেড, ডিসিলিউশন ফিল করছেন, এই সিম্বল। ওকে, লাইন নাম্বার 2 দেখো, বাই দিস স্টিল হার্ট অ্যামাং দিস ব্যারন ক্র্যাকস। ওকে, তাহলে দেখো এনজামমেন্ট ব্যবহার করা হচ্ছে। একটি লাইনে যখন তার সেন্স শেষ না হয়, যখন দ্বিতীয় লাইনে সেই সেন্সটা চলে যায়, তাকে বলা হয় এনজামমেন্ট। তাহলে তিনি প্রথম লাইনে যেটি বলা শুরু করেছিলেন, যেন একটা প্রিপারেশন নিচ্ছিলেন, স্টেজ প্রিপেয়ার করছিলেন, হ্যাঁ, সেই স্টেজ প্রিপারেশনটা যেন তিনি এক্সপ্লেন করছেন নেক্সট লাইনে। তাহলে দেখো প্রথমেই ড্রামাটিক মনোলগের একদম প্রথমেই ইউলিসিস কতটা ফ্রাস্ট্রেটেড, সরাসরি ডিরেক্ট পয়েন্টে চলে গেছেন যে আমার আর ভালো লাগছে না, ইট লিটল প্রফিটস। ওকে, কোথায় আছেন তিনি? তিনি বলছেন বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারন ক্র্যাগস। ওকে, আগে মানেগুলো জেনে নিই চলো। বাই কথা হচ্ছে নিয়ার অর বিসাইড। ওকে, স্টিল হার্ট বলতে এটি হচ্ছে যে ডোমেস্টিক ফায়ার প্লেস, অ্যামাং মানে সারাউন্ডেড বাই। আর ব্যারন ক্র্যাকস, ব্যারন ক্র্যাকস বলতে ধরে নিতে হবে যে ব্যারন বলতে ইনফার্টাইল, অনুর্বর, আর ক্র্যাক কথার অর্থ হচ্ছে যে তোমার ক্লিপস অফ ইথাকা, এখানে সাজেস্ট করা হচ্ছে। তাহলে তিনি এই যে সারাউন্ডিং যে ল্যান্ডস্কেপ তার বর্ণনা দিচ্ছেন। তিনি কি বলছেন? যেন তিনি বসে আছেন, কোথায় বসে আছেন, কার পাশে আছেন? এই স্টিল হার্টের পাশে যেন আছেন, তিনি যেন আশেপাশে এইখানেই রয়েছেন। বসে থাকা ব্যাপারটা না, আমি জাস্ট আক্ষরিক অর্থে বোঝানোর চেষ্টা করছি, যেন তিনি এই ডোমেস্টিক লাইফকে এখানে বোঝানোর চেষ্টা করছেন। দেখো, তাহলে হি ইজ ডেসক্রাইবিং হিজ সারাউন্ডিংস, এবং তিনি তার হোমকে ডেসক্রাইব করছেন। এবং তিনি কি বলছেন দেখো, বলছেন এই হার্ট যেন তার কাছে স্টিল বলে মনে হচ্ছে, ক্র্যাকস যেন তার কাছে ব্যারেন বলে মনে হচ্ছে। তাহলে দেখো, ব্যারেন বলতে আনপ্রোডাক্টিভ। তাহলে এই যে স্টিল হার্ট, এই স্টিল হার্ট একটি সিম্বল। কার সিম্বল? স্ট্যাগনেশনের সিম্বল। যেন হার্ট স্টিল, এই যে ওয়ার্ড স্টিল, এটি যেন যেন কোনো মুভমেন্ট নেই। তাহলে ইউলিসিসের জীবনেও যেন কোনো মুভমেন্ট নেই। এই স্টিল তাহলে শব্দটি কাকে রেফার করছে? ভালোভাবে ইউলিসিসকে রেফার করছে। তাহলে এটা একটা আইসোলেশন, এটা একটা এজিং এর সিম্বল, বা বলা যেতে পারে যে এই লাইনের মধ্যে কি থিম আছে? ডিসকানেকশন ফ্রম অ্যাডভেঞ্চার অ্যান্ড ভাইটালিটি, এটি একটি থিম। এবং যে ব্যারেন ক্র্যাকস, যেন ক্র্যাকস গুলো তার কাছে ব্যারেন বলে মনে হচ্ছে, আসলে তিনি তার নিজের লাইফটাকে রিফ্লেক্ট করছেন এই ব্যারেন ক্র্যাকস এর দ্বারা। তাহলে এই যে ডোমেস্টিক লাইফ তার কাছে কোল্ড এবং লাইফলেস বলে মনে হচ্ছে। তাহলে ভেবে দেখো এটা কতটা কন্ট্রাস্ট। ইউলিসিস আছেন যেন ফায়ার প্লেসের পাশে, তাহলে ফায়ার প্লেসের পাশে বসে তার কাছে ওয়ার্মথ ফিল করার কথা, বাট ইনস্টেড অফ দ্যাট তিনি ফিল করছেন মানে একটা অদ্ভুত লাইফলেস কোল্ডনেস যেন তিনি ফিল করছেন হামেশাই। সেই জন্য তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশনের মানে হি ফিলস ডিসস্যাটিসফাইড, ডিসকন্টেন্টেড। ওকে, তো এইগুলো বলা যেতেই পারে। তো এই যে লাইনটি, এই লাইনের মধ্যে ধরো খুব সুন্দর একটা ইমেজারি রয়েছে, ভিজুয়াল ইমেজারি, এবং এই লাইনটির মধ্যে সিনেক ডকি রয়েছে, ফিগার্স অফ স্পিচ যদি ইন্টারপ্রিট করতে চাও। কেন সিনেক ডকি রয়েছে? হার্ট, হার্ট অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর ডোমেস্টিক লাইফ, ওকে, ইন জেনারেল। তাহলে এই যে লাইনটি দেখো, খুব সুন্দর ফিজিক্যাল সেটিং, ফিজিক্যাল একটা ল্যান্ডস্কেপের বর্ণনা রয়েছে, কিন্তু এই ফিজিক্যাল সেটিংটার মাধ্যমে যেন 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 ইউলিসিসের ইন্টারনাল ডিসোলেশন বেরিয়ে এসেছে। তাহলে এটাকে অবজেক্টিভ কোরিলেটিভ তুমি বলতেই পারো। ওকে, টিএস এলিয়টের ভাষায় অবজেক্টিভ কোরিলেটিভ, যে এখানে ফিজিক্যাল সেটিং ইজ রিফ্লেক্টিং দ্য ইন্টারনাল ডিসোলেশন অফ ইউলিসিস, এটা তুমি বলতেই পারো। বা এই যে ধরো এই যে স্টিল হার্ট, এটা একটি কন্ট্রাস্ট, একদমই কন্ট্রাস্ট। তাহলে ইউলিসিসের আগের লাইফ, যেটার মধ্যে ভাইটালিটি, ভাইভাসিটি ছিল, এক্সপ্লোরেশন ছিল, কিন্তু এখন যেন তিনি একটা লাইফ অফ মানে স্ট্যাগনেন্ট লাইফ লিড করছেন। এই যে কন্ট্রাস্ট, এই ফ্রেজটির দ্বারা দেখানো হয়েছে। তাহলে এই যে আরেকটি ফ্রেজ রয়েছে ব্যারন ক্র্যাকস, যেটা একটু আগেই বললাম, তাহলে এই দিস ফ্রেজ অ্যাকচুয়ালি কনভেজ আ সেন্স অফ স্টারিলিটি। তাহলে এই স্টারিলিটিটা কাকে রিফ্লেক্ট করছে? ইউলিসিসের ইমোশনাল ল্যান্ডস্কেপকে রিফ্লেক্ট করছে। ইমোশনাল ল্যান্ডস্কেপ বলতে ইউলিসিসের ভেতরের যে ইমোশনাল এখন অবস্থা, স্টেট অফ মাইন্ড, সেটিকে রিফ্লেক্ট করছে। ওকে, তাহলে দেখো এখানে এই যে স্টিলনেস এবং ব্যারেননেস, এইটিকে যেটি মানে যা ব্যবহার করা হয়েছে স্টিল হার্ট এবং ব্যারেন ক্র্যাকস এর মাধ্যমে, এইটির মাধ্যমে বা এই এমফ্যাসিসের মাধ্যমে টেনিসন কি বোঝাতে চেয়েছেন? টেনিসন আসলে বোঝাতে চেয়েছেন এই মানে ইউলিসিসের ফিলিং অফ আইসোলেশন বা অ্যালিয়েনেশন বলতে পারো। ঠিক আছে, চলো লাইন নাম্বার 3, ম্যাচড with an aged wife I meet and dole. Yes, matched মানে married to বা paired with, aged wife বলতে এখানে ইউলিসিসের ওয়াইফের কথা বলা হয়েছে, পেনিলোপ। I met and dole, I বলতে ইউলিসিস নিজে, meet and dole মানে অ্যাডমিনিস্টার বলতে পারো, মেজার আউট বলতে পারো, ডিস্ট্রিবিউট বলতে পারো, রুল বলতে পারো। তাহলে তিনি কি বলছেন? আমি বসে আছি, আমি রুল করছি,
অ্যাডমিনিস্টার করছি, ডিস্ট্রিবিউট করছি কার পাশে বসে? আমার এজেড ওয়াইফের পাশে বসে পেনিলোপ। ওকে, তাহলে দেখো এই যে লাইনটি, এই লাইনটি ভীষণ ইম্পর্টেন্ট। এই লাইনের মধ্যে কি আছে যেন? এটা একটা রিজাইন্ড টোন, এর মধ্যে একটা স্কর্নফুল টোন, এর মধ্যে একটা নস্টালজিক টোন যেন তার ফুটে উঠেছে। কার ভেতর থেকে? ইউলিসিসের ভেতর থেকে। মানে দেখো ইউলিসিস ইজ কনফাইন্ড ইন ওল্ড এজ। ওকে, এবং তিনি যেন নাও হি ইজ টাইড টু রুটিন অবলাইজেশনস বিং আ কিং। তিনি যেহেতু রাজা, যেহেতু সেহেতু স্বাভাবিকভাবেই তিনি এখানে একটা রুটিন অবলাইজেশনস এর মধ্যে রয়েছেন, এবং তিনি এই যে মনোটোনাস বা মনোটনি তিনি মেনে নিতে পাচ্ছেন না, এই ডোমেস্টিসিটি তিনি যেন মেনে নিতে পাচ্ছেন না, এবং সেই জন্য তিনি স্পিরিচুয়ালি স্টিফেলড ফিল করছেন। আগের অতীতের সাথে বর্তমানের অতীত তিনি যেন মেনে নিতে পাচ্ছেন না। সেই জন্য এই কথাটি তিনি বলছেন যে আমি কিছু করছি না, আমি রুল করছি এখানে এই এজেড ওয়াইফের পাশে বসে। তাহলে এই যে দেখো এই লাইনটি, এই লাইনের মধ্যে একটা ডিপ ফ্রাস্ট্রেশন লুকিয়ে রয়েছে ডোমেস্টিক লাইফের সাথে। এবং এই যে এজেড ওয়াইফ, এই যে ফ্রেজটি এখানে ব্যবহার করা হয়েছে, এটা একটা ডিসমিসিভ ফ্রেজ বলা যেতে পারে, যেখানে আমরা দেখে নিতে পারি যে হোমারের ওডিসিতে পেনিলোপকে দেখানো হয়েছিল গ্লোরিফাইড পেনিলোপ হিসেবে। এখানে টেনশন শুধুমাত্র এজেড ওয়াইফ দিয়েই শেষ করেছেন। এই কন্ট্রাস্টটি এখানে ওই এজেড ওয়াইফের দ্বারা বোঝাতে চেয়েছেন টেনশন। আরেকটি হয়তো বলা যেতেই পারে, দেখো এজেড ওয়াইফ পেনিলোপ, তাহলে ধরে নিতে হয় যদি ওয়াইফ পেনিলোপের এজ হয়েছে তাহলে অবশ্যই নিশ্চিতভাবে ইউলিসিসেরও এজ হয়েছে। তাহলে ইউলিসিস কেন এখানে পেনিলোপকে এজেড ওয়াইফ বলছেন? তার কারণটা হচ্ছে যে ইউলিসিসের ফিজিক্যালি তার এজ হলেও মেন্টালি বা স্ট্রং উইল পাওয়ারের দিকে, তার উইল পাওয়ারের দিক থেকে তিনি এখনো সেই ভাইটালিটি ভাইভাসিটি পজেস করেন, যেটি এজেড ওয়াইফ পেনিলোপ পজেস করেন না। তো স্বাভাবিকভাবেই ইউলিসিস একটা কন্ট্রাস্ট এখানে দেখানোর চেষ্টা করেছেন ওই এজেড ওয়াইফ কথাটি ব্যবহারের মাধ্যমে। তাহলে এই যে কথাটি, এটি ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা কন্ট্রাস্ট দেখানো হচ্ছে বিটুইন হিজ পাস্ট গ্লোরিজ অ্যান্ড প্রেজেন্ট ডিউটিজ। ওকে, তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি এই ইউলিসিস কবিতার সেন্ট্রাল থিম। তো এই যে ধরো এই লাইনটি ভীষণ সেই জন্য ইম্পর্টেন্ট। এই লাইনের মধ্যে তাহলে আমরা কি থিম পেলাম? ডোমেস্টিক কনফাইনমেন্টের সাথে বলা যেতেই পারে যে হিরোইক অ্যাম্বিশন, রাইট? এবং বলা যেতে পারে যে বরিডম এবং ডিসিলিউশনমেন্ট উইথ এজিং, এটিও একটি থিম। আর কি বলা যেতে পারে? ধরো এই যে এই লাইনের মধ্যে আমরা দেখতে পারি একটা জাস্টাপোজিশন, যেন ইমপ্লাইড জাস্টাপোজিশন রয়েছে। ইমপ্লাইড জাস্টাপোজিশন কিভাবে রয়েছে না, ইউথফুল স্পিরিটের সাথে এজেড ওয়াইফের একটা ইমপ্লাইড জাস্টাপোজিশন রয়েছে। এবং এই এজেড ওয়াইফ যে ফ্রেজটি, এটি মিটোনিমি ফিগারস অফ স্পিচের দিক থেকে যদি বলা যেতে পারে। তাহলে দেখো, কারণ দ্য ফ্রেজ রিপ্রেজেন্টস নট জাস্ট পেনিলোপ বাট অলসো ডোমেস্টিক লাইফ, ওকে, অ্যান্ড ওল্ড এজ। সেই সেন্সে এটি বলা যেতে পারে যে মিটোনিমি। এবং এই যে মিট অ্যান্ড ডোল, এটি অ্যাকচুয়ালি একটা সিম্বল, পেটি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিজের একটা সিম্বল। তিনি বলছেন, তাহলে ইউলিসিস কি বলছেন যে আই এম কি বলবো যে কনফাইন্ড, ওকে, এবং তিনি কনফাইন্ড ফিল করছেন, এবং দ্যাটস ওয়াই হি ইজ ল্যামেন্টিং। ওকে, তারপরের লাইনে চলে এসো। এই লাইনে এনজামমেন্ট রয়েছে, আই মিট এন্ড ডোল, যার সেন্সটা পরের লাইনে লাইন নাম্বার 4 গিয়ে কমপ্লিট হচ্ছে। আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস, অসাধারণ। তাহলে তিনি কি বলছেন? আনইকুয়াল লজ বলতে ধরে নিতে হবে যে কি বলবো যে ইনএফেক্টিভ লজ, ওকে, বা বলা যেতে পারে যে এমন জাস্টিস হুইচ ইজ ডিসপেন্সড আনফেয়ারলি, এরকম বলা যেতে পারে। আচ্ছা, স্যাভেজ রেস, স্যাভেজ রেস বলতে তিনি বলছেন তার পিপল অফ ইথাকা, ইথাকার যে মানুষজন তাদেরকে বলছেন স্যাভেজ রেস। তাহলে এই লাইনের অর্থটা কি? এই লাইনটির অর্থ যদি বুঝতে হয় আগের লাইনের সাথে এটি অ্যাকচুয়ালি জড়িত। তাহলে তিনি কি বলছেন? আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। তার মানে তিনি কি ফিল করছেন? তিনি বলছেন যে তার সাবজেক্টস বা তার সার্ভেন্টস বা তার পিপলদেরকে, ইথাকার, তিনি তাদেরকে আনসিভিলাইজড বলছেন, আনকালচার্ড বলছেন, স্যাভেজ বলছেন, প্রিমিটিভ বলছেন। এবং তিনি বলছেন যে হি ইজ রুলিং দেয়ার বাট হি উইটনেসেস হিজ রুল অ্যাজ ইনএফেক্টিভ অর আনরিওয়ার্ডিং। তিনি বলছেন আমি রুল করছি, কিন্তু এই রুলগুলো কেমন? আনইকুয়াল। এই রুলগুলো যে ওদেরকে করে যাচ্ছে এটা আনইকুয়াল বলে মনে হচ্ছে। কেন আনইকুয়াল বলে মনে হচ্ছে? ইনএফেক্টিভ, কোনো ফল বেরোচ্ছে না, ফলপ্রসূ হচ্ছে না, সেই জন্য তিনি বলছেন এই রকম ভাবে। তার মানে কি? হি ফিলস অ্যালিয়েনেটেড ফ্রম হিজ ওন পিপল। তাহলে দেখো, এবং এখানে কোথাও না কোথাও তিনি নিজেকে সুপিরিয়র বলে মনে করছেন, এবং তার লোকেদেরকে, পিপলদেরকে তিনি ইনফিরিয়র বলে মনে করছেন। তবে এই যে এইখানে একটা সুপিরিয়র টোন, অ্যাট দ্য সেম টাইম টোন অফ অ্যালিয়েনেশন, আবার বলা যেতে পারে যে কন্টেম্পচুয়াস টোনও এর মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে এই যে আনইকুয়াল লজ, এই আনইকুয়াল লজ কার সিম্বল? ইনজাস্টিসের সিম্বল, বা বলা যেতে পারে ফিউটিলিটির সিম্বল। আসলে ইউলিসিস বলছেন যে আমি রাজা হিসেবে ব্যর্থ, তার কারণ আমি এদেরকে যেটা শেখাচ্ছি এরা শিখতে পাচ্ছে না, বা এরা যেমন ভাবে শিখতে চাইছে আমি পাচ্ছি না, কারণ আমি মন থেকে সেটা করছি না। এই ধরনের একটা টোন এর মধ্যে রয়েছে। আবার এর মধ্যে একটা বিউরোক্রেটিক স্ট্রাগলও রয়েছে,
ঠিক আছে, বা বলা যেতে পারে যে স্যাভেজ রেশ, এই স্যাভেজ রেশ ফ্রেঞ্চটির দ্বারা ডিসপারিটি বোঝানোর চেষ্টা করা হয়েছে কার মধ্যে, বিটুইন ইউলিসিস অ্যান্ড অর্ডিনারি হিউম্যানিটি। ঠিক আছে, তাহলে এই যে লাইনটি, এই লাইনটির মধ্যে বলা যেতেই পারে যে এর থিম কি রকম না, অ্যালিউরেশন অফ দ্য এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল। এক্সেপশনাল ইউলিসিস নিজেকে মনে করেছেন। এরপরেই আমরা দেখতে পাবো যে তিনি কেমন ভাবে বলছেন সেই আনকালচার্ড রেসকে, ইথাকার কেমন ভাবে বলবেন, সেখানে কন্ট্রাস্ট করে দেবেন যে আমি কেমন আর এরা কেমন। তো স্বাভাবিকভাবেই এই যে লাইনটি, এই লাইনের মধ্যে আমরা ধরে নিতে পারি কোথাও না কোথাও ইউলিসিসের অ্যারোগেন্স ফুটে উঠেছে, কোথাও না কোথাও তার সেন্স অফ সুপিরিয়রিটি ফুটে উঠেছে, এবং কোথাও না কোথাও তিনি যেন বলা যেতেই পারে যে হি হ্যাজ রিডিউসড হিজ পিপল টু আ স্যাভেজ রেস। যেন এটা একটা ভিক্টোরিয়ান এজের বা ভিক্টোরিয়ান ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউডের বলা যেতে পারে একটা উদাহরণ। ওকে, বা বলা যেতে পারে একটা কলোনিয়ালিস্ট ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা ভিক্টোরিয়ান এজে দেখেছি, এর ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখেছি যে এক্সপ্লোরেশনের জন্য সবাই যখন গিয়েছিল তখন অপেক্ষাকৃত শক্তিশালী মানুষ তারা অপেক্ষাকৃত দুর্বলদের উপর অত্যাচার করেছে, তাদেরকে এই দৃষ্টিভঙ্গিতে দেখেছে। ধরে নিলাম এখানে ইউলিসিস অত্যাচার করছেন না, কিন্তু ইউলিসিস কি করেছেন, তাদেরকে এই কলোনিয়ালিস্ট ল্যাঙ্গুয়েজের ভাষা ব্যবহার করেছেন তাদের প্রতি, যেন তাদেরকে স্যাভেজ রেস বলছেন। ওকে, এই যে আনইকুয়াল লজ, এই বিষয়টার মানেটা কি? এই বিষয়টার মানে হচ্ছে এখানে একটা ডিসকানেকশন ফিল করা হচ্ছে বিটুইন রুলার অ্যান্ড দ্য রুলড। তিনি সেই আত্মিক যে যোগ সাধন সেটা ফিল করতে পারছেন না। তাহলে বলা যেতে পারে যে তিনি যেন সেন্স অফ বিলঙ্গিং হয় না, যে আমি এইখান থেকে বিলং করি, এটা যেন ইউলিসিস ফিল করতে পারছেন না। তাহলে এই লাইনের মধ্যে যে ফিগার্স অফ স্পিচগুলো রয়েছে সেগুলো দেখো, এই লাইনের মধ্যে অবশ্যই আয়রনি লুকিয়ে রয়েছে, ইমপ্লাইড আয়রনি। কিভাবে ইমপ্লাইড আয়রনি লুকিয়ে রয়েছে দেখো, একজন গ্রেট হিরো, একজন লেজেন্ড বলা যেতে পারে ইউলিসিস, ঠিক আছে, তিনি এখন গভর্ন করছেন এবং তার এই ডিউটিটা তার কাছে পেটি বলে মনে হচ্ছে, এটি ইমপ্লাইড আয়রনি। ওকে, আবার এইটাকে অনেকেই হাইপারবোলও বলেছেন। হাইপারবোল কথার অর্থ কি? যখন কোনো কিছু অতিরঞ্জিত করে বলা হয়। তাহলে এই যে তিনি তার রেসদেরকে স্যাভেজ বলছেন, মানে ধরে নিতেই পারি যে তিনি তার পিপলদেরকে স্যাভেজ বলছেন, আনকালচার বলছেন, প্রিমিটিভ বলছেন, ওকে, আনসিভিলাইজ বলছেন, এটা এক্সাজারেটেড ওয়েতেই বলেছেন, তো হতেই পারে এটা হাইপারবোল। ওকে, আচ্ছা, এটার মধ্যে একটা মেটাফার লুকিয়ে রয়েছে। কারণ কিভাবে মেটাফর লুকিয়ে রয়েছে? দেখো, মেটাফর লুকিয়ে রয়েছে এইভাবেই যে তিনি তার পিপল বা তিনি তার সার্ভেন্টসদেরকে তিনি স্যাভেজের সাথে, স্যাভেজ রেসের সাথে তুলনা করছেন। তাহলে এই যে স্যাভেজ রেস, এটা অ্যাকচুয়ালি মান্ডেন মাসেসের একটা সিম্বল বলা যেতে পারে, এই সেন্সে মেটাফার, রাইট? চলো, লাইন নাম্বার 5, দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। ইয়েস, তিনি আবার এক্সপ্লেন করছেন এরা কি ধরনের জাতি, এরা কি ধরনের স্যাভেজ রেস। দেখো বলছে এরা শুধু কি জানে, তাহলে দ্যাট বলতে এটি কাদেরকে রেফার করছে? পিপল অফ ইথাকা। হোড কথার মানে যেন যারা জমা করে, সঞ্চয় করে, রাইট? মানে ধরো কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসকে কালেক্ট করে জমা করা। স্লিপ বলতে প্যাসিভলি জীবনযাপন করা। ফিড বলতে শুধু খাওয়া, রাইট? নো নট মি মানে না জানা। এবার এই নো নট মি কথাটার ব্যাপারটা বুঝিয়ে দিই। ধরো তুমি বলছো যে আমি তাকে চিনি। দেখো, চেনা আর জানার মধ্যে পার্থক্য আছে, আবার জানা এবং খুব ভালো করে জানার মধ্যে পার্থক্য আছে। তুমি কাউকে জানো, বাট তুমি জানো মানে এখানে কোন ধরনের জানার কথা বলা হচ্ছে? তার অ্যাটিটিউড, তার নেচার, তার স্বভাব, তার ভালো লাগা, তার পছন্দ, তার অপছন্দ, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নো। তো এখানে তিনি কি বলছেন? এই জাতি, আমার লোকেরা আমাকে জানে না, আমাকে বোঝে না, তারা শুধু ঘুমোতে জানে, খেতে জানে, সঞ্চয় করতে জানে। এটা হচ্ছে আক্ষরিক মানে। তাহলে এখানে দেখো, তাহলে হি ইজ ব্লেমিং হিজ সার্ভেন্টস বা সাবজেক্টস, হু? ইউলিসিস। বা বলা যেতে পারে হি ইজ কন্ডেমিং হিজ সাবজেক্টস, হিজ পিপল। তিনি তাদেরকে কিসের জন্য না? ফর বিং ম্যাটেরিয়ালিস্টিক অ্যান্ড ফর বিং আনমাইন্ডফুল অফ হিজ গ্রেটনেস। ইউলিসিসকে বুঝতে পারছে না। তাহলে দেখো, তিনি যেন বলা যেতে পারে যে হি ইজ আন্ডার ভ্যালুড। ইউলিসিস ফিল করছেন, তিনি ফিল করছেন যে আমাকে জানছে না, বুঝতে পারছে না, আমার নেচারকে এরা বুঝতে পারছে না, আমাকে সেই মূল্যটা দিচ্ছে না যেটা আমি ডিজার্ভ করি। তাহলে হি ইজ মিসআন্ডারস্টুড, ইউলিসিস এটি মনে করেছেন। তাহলে এই লাইনটি একটু বিটার টোন এর মধ্যে রয়েছে, বা দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে রয়েছে বিটার টোন, বা বলা যেতেই পারে যে এর মধ্যে একটা জাজমেন্টাল টোন রয়েছে, তিনি জাজ করছেন, রাইট? আবার এই যে দেখো, এই যে হোর্ড, স্লিপ অ্যান্ড ফিড, এটা আমরা ধরে নিতে পারি এটা না অ্যাকচুয়ালি ওই ঘুমোনো, খাওয়া আর হচ্ছে যে জমা করা, বা এই যে এটা না একটা অ্যানিমালিস্টিক টোন। তাহলে ধরে নিতে হয় যে তিনি কোথাও না কোথাও নিজেকে এতটাই সুপিরিয়র বলে মনে করছেন যে তিনি তার সার্ভেন্টসদেরকে এইরকম ভাবে কল্পনা করছেন যে একটা অ্যানিমালিস্টিক টোন, মানে এটা রিয়েল নেচার বা রিয়েলিটি জানে না, বা কিভাবে লাইফ লিড করতে হয় সেটা যেন রিয়েলাইজ করতে পারছে না, রাইট? ওকে, মানে এই লাইনের মধ্যে একটা মিসকমিউনিকেশন বিটুইন লিডার অ্যান্ড পিপল, হিজ পিপল, এরকম একটা থিম রয়েছে, বা বলা যেতে পারে স্পিরিচুয়াল আইসোলেশন রয়েছে। ঠিক আছে, ধরো এই যে লাইনটি, এই লাইনের মধ্যে তাহলে একটা গ্যাপ, একটা চ্যাজম তৈরি হয়েছে ইউলিসিসের সাথে তার পিপলের। তাহলে এই লাইন ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, এখানে কতগুলো ফিজিক্যাল সার্ভাইভালের ওয়ার্ডস ইউজ করা হয়েছে, হোর্ডিং, স্লিপিং, ফিডিং, রাইট? কিন্তু
এই জায়গাতে ইউলিসিস এগুলোর যেন কোনো ভ্যালু নেই, কারণ ইউলিসিস ভ্যালু নেই এইভাবে বললে হয়তো বুঝতে পারবে যে তাদের জীবন শুধু মানে তাদের বলতে পিপল অফ ইথাকা, তাদের জীবন শুধুমাত্র এই হোর্ডিং স্লিপিং ফিডিং এর সাথেই যেন ঘুরে বেড়াচ্ছে। ওকে, যেমন ধরো এলিয়েটের কবিতাতে রয়েছে হিয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পেয়ার। তো এই যে রুটিন বাউন্ড লাইফেই যেন এটা সীমাবদ্ধ। তো এই লাইফের সাথে ইউলিসিস নিজের অ্যাডভেঞ্চারাস লাইফের কন্ট্রাস্ট দেখানোর চেষ্টা করেছেন, এবং সেই জন্য তিনি বলছেন যে হি ওয়ান্টস মিনিং, অ্যাডভেঞ্চার অ্যান্ড রিকগনিশন, নট দ্যাট সর্ট অফ লাইফ যেটা এই লোকেরা লিড করছে। ওকে, তো দেখো তাহলে এইটা ধরে নিতেই হয়, তাহলে টেনিসন হ্যাজ প্রেজেন্টেড আ রোম্যান্টিক হিরো ইন আ মান্ডেন ওয়ার্ল্ড। সো হু ইজ দ্যাট রোম্যান্টিক হিরো? নান আদার দ্যান ইউলিসিস। এই লাইনের মধ্যে পলিসিনেটেন লুকিয়ে আছে। পলিসিনেটেন মানে এক্সেসিভ ইউজ অফ কনজাংশন। তাহলে দেখো এই লাইনের মধ্যে অ্যান্ড শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে, তাহলে এটি পলিসিনেটেন। আবার এই লাইনের মধ্যে ক্লাইম্যাক্স রয়েছে। দেখো ক্লাইম্যাক্স কাকে বলে? ক্লাইম্যাক্স হচ্ছে যদি ইম্পর্টেন্সের বিচারে অ্যাসেন্ডিং অর্ডারে কোনো কিছু যদি তোমার পরপর পরপর থাকে তাহলে সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স। ওকে, আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখবেন হুড, স্লিপ, ফিড অ্যান্ড নো নট মি এর অ্যাসেন্ডিং অর্ডারের গুরুত্ব বেড়ে চলেছে, সেই জন্য এটাকে ক্লাইম্যাক্স বলা যেতে পারে। ওকে, আবার এই লাইনের মধ্যে একটা ইমপ্লয়েড আয়রনি লুকিয়ে রয়েছে। কেন ইমপ্লয়েড আয়রনি লুকিয়ে রয়েছে? দেখো তাহলে ইউলিসিস তিনি যাদেরকে রুল করছেন, যারা তার প্রজা, তারাই আবার তাকে মানে দ্য পিপল দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম অর দে ডোন্ট ভ্যালু হিম, এটা একটা ইমপ্লয়েড আয়রনি। ওকে, এই লাইন হচ্ছে লাইন নাম্বার 5। তো চলো নেক্সট এবারে এগোনো যাক। লাইন নাম্বার 6 দেখো, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। ওকে, লাইন নাম্বার 6, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। তাহলে তিনি প্রথমেই একদম স্বীকার করে নিলেন, হি ইজ অ্যাফার্মিং, পরিষ্কারভাবে তিনি বলছেন, তিনি কি বলছেন যে আমি পাচ্ছি না, তাহলে আমার ভালো লাগে, আমি আমার জীবনের ধর্ম হচ্ছে এগিয়ে যাওয়া, অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করা, আমি সেটাই প্রেফার করি। তো আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, তার মানে কি অ্যাজ ইফ আই এম কম্পেলড টু কিপ জার্নিং, আমি বাধ্য যেন, আমার সেই রকমই পুরো মেকানিজম যেন তৈরি, এই রকম সেন্সে তিনি বোঝানোর চেষ্টা করছেন আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। তাহলে দেখো এই যে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, এটা দ্বারা তিনি কি বোঝাচ্ছেন? এই যে ট্রাভেল করা, এই অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করা, এটা যেন তার কাছে কোনো চয়েস নয়, এটা যেন তার কাছে নেসেসিটি, কার কাছে? প্রয়োজন। এটা যেন তার জীবনের ব্লাড, এটা যেন তার জীবনের অক্সিজেন, এবং সেই জন্য তিনি এখানে থাকতে পারছেন না। সেই জন্য তিনি এখানে ওপেনলি খুব ভালোভাবে অ্যাফার্ম করছেন, বা বলা যেতে পারে হি ইজ অ্যাসার্টিং যে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি পাচ্ছি না থাকতে। ওকে, তাহলে দেখো এই যে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, এটা কি? এটা কার থিম? এটা হচ্ছে যে ডিজায়ার, ডিপ ডিজায়ার, লেটেন্ট ডিজায়ার ফর এক্সপ্লোরেশনের থিম। ঠিক আছে, আর বলা যেতে পারে যে রেস্টলেসনেস অফ দ্য হিরোইক সোল, তার সোলটা হিরোইক্যালি বিল্ড, এইরকম ভাবে তিনি মান্ডেন লাইফ মানতে পারছেন না, তবে এই তার জন্য যে রেস্টলেসনেস ক্রিয়েট হয়েছে তার মধ্যে, এই থিমটি এখানে বোঝা যাচ্ছে। তবে এই যে সেই জন্য তিনি বলেছেন তার পরের লাইনে আই উইল ড্রিঙ্ক বলে, এখানে দেখো ইনজামমেন্ট ব্যবহার করা হয়েছে, পুরো সেন্সটি এই লাইনে শেষ হয়নি, নেক্সট লাইনেও ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। ওকে, শেষ হচ্ছে না এই লাইনের সেন্সটা, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। তার আগে একটু বলে দিই, দেখো এই যে লাইনটি আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, তো কোথাও না কোথাও বলা যেতেই পারে যে এটি একটি টার্নিং পয়েন্ট, এই যে মনোলগ, এই মনোলগের একটি টার্নিং পয়েন্ট। তাহলে দেখো এখানে তিনি তার আইডেন্টিটিকে অ্যাসার্ট করছেন, তিনি নিজেকে চেনানোর চেষ্টা করছেন। তিনি আগেই বলেন এরা আমাকে চেনে না, এরা আমাকে বোঝে না, তবে তারপরের লাইনগুলো তিনি বোঝাতে চাইছেন যে আমি তাহলে অ্যাকচুয়ালি কে, রিডার্সের উদ্দেশ্যে, পিপলদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে, অডিয়েন্সের উদ্দেশ্যে তিনি বলে দিয়েছেন আমি কে। তো এরপরে দেখো তিনি একটা মেটাফার ব্যবহার করবেন, তিনি কি বলছেন? আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। ওকে, খুব সুন্দর মেটাফার। দেখো আই উইল ড্রিঙ্ক, তাহলে দেখো ড্রিঙ্ক মানে পান করা, লাইফ মানে জীবন, লিজ কথার অর্থ কি? দেখো লিজ মানে টু দ্য লাস্ট ড্রপ। ওকে, তাহলে এখানে একটা মেটাফার আছে, মেটাফারটা কি একটু বুঝিয়ে বলি। ধরো যারা ওয়াইন প্রেফার করে, ওয়াইন পান করে, তারা দেখবেন লাস্ট বিন্দু অবধি পান করে, ঠিক আছে, লাস্ট বিন্দু অবধি তারা এনজয় করার চেষ্টা করে, পান করে। মানে ইউলিসিস তিনি এখানে এই লাইফকে ওয়াইনের সাথে তুলনা করছেন। তিনি বলছেন যে যেমন যারা ড্রাঙ্কার্ড হয় তারা ওয়াইনকে লাস্ট বিন্দু অবধি পান করে, আমিও ঠিক সেই রকম লাইফের লাস্ট বিন্দু অবধি এনজয় করবো। তার মানে লাইফের প্রত্যেকটি মুহূর্ত আমি এরকম থেমে থাকবো না, এনজয় করতে থাকবো। তাহলে এই যে ইউলিসিস ইজ ডিক্লেয়ারিং, তিনি কি বলতে চাইছেন? হি ইজ টেকিং প্রাইড,
ওকে, তিনি যেন গর্ব করছেন, তিনি চাইছেন এমন একটা লাইফ যে লাইফ তিনি ফুললি বাঁচবেন, এবং সেই জন্য সেই রকম লাইফ তিনি কন্টেমপ্লেট করছেন এখানে। এই টোনটি একটা প্রাউড টোন, একটা রিফ্লেক্টিভ টোন এখানে। দেখো তাহলে ইউলিসিস ইনভোকস দ্য মেটাফর অফ আ উইন্ড টু সেলিব্রেট হিজ লাইফ। তিনি নিজের জীবনকে বোঝানোর জন্য, তার ইন্টেনসিটি, তার প্যাশন, তার পারপাসকে বোঝানোর জন্য তিনি এইভাবে এখানে নিয়ে এসেছেন। তাহলে দেখো এই যে ড্রিঙ্কিং লাইফ, ওকে, বলা যেতে পারে মেটাফরিক্যালি, এই যে বললাম ড্রিঙ্কিং লাইফের সাথে তুলনা করা হচ্ছে না, মানে ওয়াইনের সাথে লাইফের, তো এইটি কি কনভে করছে? এটা একটা কনভে করছে তার ভেতরের হাঙ্গারটাকে, ওকে, তার ভেতরের হাঙ্গার। আবার এইভাবেও বলা যেতে পারে যে দেখবে সাধারণত, যদিও এই ইন্টারপ্রিটেশনটা হয়তো এখানে প্রযোজ্য নয়, তাও আমি বলছি, দেখবে কেউ, আমরা সাধারণত দেখো মিথোলজিতে দেখা গেছে যে কোনো কিছু সেলিব্রেট করার জন্য তারা ওয়াইন পান করে। তাহলে ধরে নিতে হয় যে তার এই যে হাঙ্গার, এইভাবে যদি তিনি বাঁচেন তাহলে তার জীবনের উদ্দেশ্য ফুলফিল হবে, সেই জন্য তিনি এই ওয়াইন, এবং ফুলফিল যখন হবে সেটাকে তিনি সেলিব্রেট করবেন, সেই জন্য এই ওয়াইন মেটাফরটি এখানে রয়েছে। তাহলে এই যে টেনশনটি, এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল টু দ্য পোয়েমস স্ট্রাকচার। তিনি একটা রিচ লাইফ পেতে পারেন, এবং সেই রিচ লাইফটি কি ধরনের, যদি তিনি ফুললি বাঁচবেন, সেই জন্য এই মেটাফরটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এই লাইনের মধ্যে কি ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। দেখো এর মধ্যে অবশ্যই একটা মেটাফর রয়েছে, যেখানে তিনি লাইফকে ওয়াইনের সাথে তুলনা করেছেন, এবং সেখানে তিনি বলছেন যে ওয়াইন যেমন লাস্ট বিন্দু অবধি থাকে, তিনি বলছেন যে আই উড লিভ মাই লাইফ টু দ্য ফুলেস্ট, ওকে, ডাউন টু দ্য ড্রেগস, একদম লাস্ট বিন্দু অবধি। তো কোথাও না কোথাও এখানে আমরা একটু সেই, যেন বলা যেতেই পারে যে ওই ধরনের টোন পেয়েছে, যেখানে বলা হয় না যে হেডোনিস্টিক টোন শর্ট অফ, যদিও এটা এখানে প্রযোজ্য না, ইররিলেভেন্ট, বাট স্টিল আমি বোঝানোর জন্য বললাম, ওকে। তো এই যে এটা একটা ধরনের একটা রোমান্টিক আইডিয়ালিজম এর মধ্যে রয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে যে এর মধ্যে বলা যেতেই পারে যে একটা ভিক্টোরিয়ান ফ্যাসিনেশন, যার দ্বারা ভিক্টোরিয়ান আইডিয়ালিজম, যার দ্বারা আমরা ইউলিসিসকে এখানে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, ওকে। তাহলে এটা মেটাফর রয়েছে। আবার এটাকে, এই যে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটাকে অনেকেই হাইপারবোলো বলে, অতিরঞ্জিত করে বলা হচ্ছে। তাহলে দেখো মানে আবার কেউ কেউ কোনো ক্রিটিক বা একাডেমিশিয়ান বলেন যে না, এটা হাইপারবোল নয়, বাট স্টিল এই যে আই উইল ড্রিঙ্ক লাইক দ্য লিজ শব্দটা বা ফ্রেজটা বা লাইনটা শুনে মনে হবে হ্যাঁ এটা একটি হাইপারবোল, এই হচ্ছে যে মানে। দেখো এই হলো ইউলিসিসের জীবন, এভরি অ্যাসপেক্টস অফ লাইফ, প্রত্যেকটা অ্যাসপেক্ট তিনি বাঁচতে চান এইভাবে। সেই জন্য তারপরে বলছে, দেখো তারপরের লাইনে, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, ওকে। দেখো প্রত্যেকটি লাইনে এনজামমেন্ট রয়েছে, একটি লাইনের শেষ আরেকটি লাইনে শেষ হচ্ছে না। তো সেই জন্য তিনি বলছেন যে অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, অল টাইমস বলতে এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, বা জীবনকে যদি ফেজে ভাগ করা হয়, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, প্রত্যেকটি ফেজকে তিনি এখানে বলছেন অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি। তাহলে তিনি অতীতের যে এক্সপিরিয়েন্স সেগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন, এবং তিনি বলছেন যে তার জীবন যেন ইনকমপ্লিট অ্যাডভেঞ্চার ছাড়া। তো সেই জন্য তিনি কেমন লাইফ লিড করেছেন, বর্তমান জীবনটা কেন তিনি পছন্দ করছেন না, সেটা তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। সেই জন্য তিনি বলছেন অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। তাহলে দেখো গ্রেটলি মানে ইন্টেন্সলি, এখানে গ্রেটলি বারবার কেন ব্যবহার করা হয়েছে, এমফেসিস বা এমফেসাইজ করার জন্য, ওকে, জোর দিয়ে বোঝানোর জন্য। তাহলে ইউলিসিস এমফেসাইজেস বোথ দ্য গ্র্যান্ডিয়ার অ্যান্ড দ্য পেন অফ ইচ অ্যাডভেঞ্চার্স। তিনি বলছেন আমি যখন লাইফ লিড করেছি, যখন সাফার করতে হয়েছে আমাকে, আমি সেটি গ্রেটলি করেছি, দ্যাট মিনস আই হ্যাভ অ্যাকসেপ্টেড এভরিথিং, ঠিক আছে, হাসি মুখে মেনে নিয়েছি। আবার যখন এনজয় করেছি সেটাও আমি হাসি মুখে মেনে নিয়েছি। তো আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। তাহলে দেখো তিনি কি বলছেন, মাই লাইফ হ্যাজ বিন ফিল্ড উইথ হাই অ্যান্ড লো, ওকে। তাহলে সব ধরনের জীবনের এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, বাট আমি ইকুয়ালি ওদেরকে ভ্যালু দিয়েছি, মানে সেই এক্সপিরিয়েন্সগুলোকে আমি ভ্যালু দিয়েছি। তাহলে এই লাইনের মধ্যে রেভারেন্ড টোন, সম্বার টোন আমরা দেখতে পাচ্ছি। এই লাইনের মধ্যে অ্যাকচুয়ালি তিনি যেটা বললেন না, সাফারিং, তাহলে তিনি তার জার্নিটা দেখিয়েছেন। তার জার্নি সবসময় হাসি মুখে বা ভালোভাবে হয়েছে তা না, তিনি বলছেন যে যাই হয়ে যাক না কেন, তবু আমি ওই ধরনের জার্নি থেকে সরে আসিনি, বা আমি আসছি না, আমি চাইছি ওই ধরনেরই লাইফ লিড করতে, ওকে। তাহলে এই যে এই লাইনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে গ্রেটনেস যদি কেউ পেতে চায়, যদি কেউ জার্নি করতে চায় জীবনের মধ্যে, সাফারিং হচ্ছে যে পার্ট অফ লাইফ, জীবনের পার্ট অফ লাইফ হচ্ছে যে তোমার বলা যেতে পারে সাফারিং এবং পেন, এবং সেইটি সে যতই লেজেন্ডারি ফিগার হোক না কেন বা গ্রেট ফিগার হোক না কেন, তাদের জীবনে আসবে। ইউলিসিসেরও এসেছে। তার মধ্যে এর মধ্যে তাহলে একটা ইউনিভার্সালিটি আমরা দেখতে পাচ্ছি, বা বলা যেতে পারে যে তিনি কতটা এন্ডিওর করেছেন সেটাও তিনি বলেছেন, ওকে। I have enjoyed greatly, have suffered greatly, বা এটা বলা যেতে পারে যে this phrase বা these words actually mirror, okay, the continuity of his memory, তার মেমোরিটাকে এটা
এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই জন্য তিনি এই কথাটি বলেছেন। তারপরে বলছেন বোথ উইথ দোজ বলতে এই যে বোথ কথাটি কাকে রেফার করছে, আর দোজ বলতে কারা, তার ফেলোজ বা কমরেডস বা সেলার্স বা ম্যারিনার্স, ওকে, যারা তার সাথে ছিল বা আছে, ওকে। এবং বোথ মানে এই যে সাফারিং অ্যান্ড এনজয়িং, দুটোই তাদের সাথে তিনি করেছেন। তাহলে এখানে দেখো তার বন্ডিংটা কতটা সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে এই যে লাইনটি, এই হেরোইক সাফারিং, অ্যাকচুয়ালি এটি এপিক ট্রেডিশন, যেটা আমরা হোমারের মধ্যে দেখেছি, আমরা ভার্জিলের মধ্যে দেখেছি, আমরা মিল্টনের মধ্যে দেখেছি, সেম টোন আমরা এই জায়গাতেও দেখতে পাচ্ছি। তাহলে ইউলিসিস তিনি কি বলছেন, তিনি বলছেন যে এই যে জার্নির নোবিলিটি, এই জার্নির নোবিলিটির মধ্যে সাফারিং বা পেন রয়েছে। মানে এই যে গ্রেটলি, এটি বারবার যে তিনি ব্যবহার করছেন, এটা কিসের জন্য? তাহলে দেখো ইট সাজেস্টস দ্যাট both joy and pain are magnified in heroic life. ওকে, তাহলে দেখো এটা একটা রোমান্টিক নোশন, যেটা শুধুমাত্র যে আমরা টেনিশনের মধ্যে পাচ্ছি তা না, আমরা বায়রনের মধ্যে পেয়েছি, আমরা শেলির মধ্যে পেয়েছি। ওকে, তাহলে এই যে দেখো এই লাইনটির মধ্যে হ্যাভ সাফার্ড গ্রেটলি, হ্যাভ এনজয়েড গ্রেটলি, এর মধ্যে কি আছে দেখো, রিপিটেশন কেন? ইন্টেন্সিটিকে বোঝানোর জন্য। আবার এই লাইনের মধ্যে একটা ইমপ্লাইড প্যারাডক্স লুকিয়ে রয়েছে। কেন ইমপ্লাইড প্যারাডক্স? দেখো, সাফারিং অ্যান্ড এনজয়িং আর প্রেজেন্টেড টুগেদার। ওকে, তাহলে এটা কি দেখাচ্ছে? দ্য পেন ক্যান অলসো বি নোবেল ফর সামওয়ান। যন্ত্রণা, কষ্ট, এন্ডিউরেন্স, এইগুলোও কার জন্য নোবেল হতে পারে সেটি দেখানো। এটা এই জন্য এটাকে বলা যেতে পারে প্যারাডক্স। সাফারিং অ্যান্ড এনজয়িং বোথ আর জাস্টাপোজড, আর বলা যেতে পারে আর প্রেজেন্টেড টুগেদার। ওকে, তাহলে দেখো এই যে লাইনটি, এটি অ্যাকচুয়ালি ইথোস অফ দ্য এপিক হিরো। ইথোস, ওকে, তার মানে তাকে যদি কষ্টও করতে হয়, সে মিনিংফুল লাইফ লিড করবে। ওকে, তাহলে দেখো তারপরেই বলছে, লাইনটা এখনো কমপ্লিট হয়নি, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সাথে যারা আমাকে ভালোবেসেছে। দ্যাট বলতে তার কম্পেনিয়ন্স, তার ম্যারিনার্স, লাভড মি তার মানে তার ম্যারিনার্সরা, তার কম্পেনিয়ন্সরা তাকে অ্যাডমায়ার করেছে, তাকে মেনেছে, ওকে, কেয়ার করেছে বলা যেতে পারে। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন, তিনি বলছেন যখন আমি তাদের সাথে ছিলাম এইভাবেই লাইফ লিড করেছি, হ্যাঁ, মেনে নিয়েছি লাইফের প্রত্যেকটি ফেজ, ভালো খারাপ হাসি মুখে মেনে নিয়েছি। আবার যখন আমি একা ছিলাম, ঠিক আছে, যখন আমি একা, তখনও আমি এইভাবেই লাইফ লিড করেছি। আমার মোটো, আমার পারপাস, আমার ওয়ে অফ লিভিং, আমার ফিলোসফি পাল্টায়নি। ওকে, পাল্টে যাচ্ছে না, কখনোই পাল্টাচ্ছে না। তো সেই জন্য বলেছে এই যে একটা হিরোইক টোন আমরা এখানে দেখতে পাবো। তাহলে ইউলিসিস ইজ রিকলিং দোজ হু স্টুড বাই হিম, ওকে, দোজ হু কেয়ার্ড ফর হিম, হু লাভড হিম when he was alone, ওকে, at the same time, একই রকম ভাবে তিনি যখন একা ছিলেন, একই রকম ভাবে ভালোবাসা পেয়েছেন, একই রকম ভাবে লাইফ লিড করেছেন, তাদের সাথে থাকলেও ভালোবাসা পেয়েছেন, দূরেও যখন থেকেছেন ভালোবাসা পেয়েছেন, মানেটা একই রকম। ওকে, তাহলে দেখো এই লাইনের মধ্যে ইউলিসিস একটা ইমোশনাল বন্ডিং, ইমোশনাল কানেকশন ফিল করছেন তার কমরেডদের সাথে। আবার এই লাইনটি একটু বিটার সুইট মেমোরি রয়েছে। কেন বিটার সুইট টোনের মধ্যে রয়েছে? কারণ তিনি বলছেন অতীতে আমি এত কিছু পেয়েছি, অথচ আমি যখন এখানে রুল করছি, এই ইথাকার লোকেরা আমাকে ভ্যালু দিচ্ছে না, আমার মানে ওর তো বুঝতে পারছে না। ওকে, তাহলে এটা একটা নস্টালজিক অ্যাফেকশনের টোন এবং রেভারেন্ট টোন বলা যেতেই পারে। ওকে, তো এই যে লাইনটি, এই লাইনের মধ্যে কি রয়েছে দেখো, এই লাইনের মধ্যে এনজামমেন্ট অবশ্যই রয়েছে। আবার এই লাইনের মধ্যে হচ্ছে তোমার বলা যেতে পারে যে দেখো, গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ। ওকে, এই লাইন খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে যে এর মধ্যে একটা জাস্টাপোজিশন লুকিয়ে রয়েছে। ঠিক আছে, কখনো বলছেন যে দোজ লাভড মি, আবার পাশেই ইউজ করেছেন অ্যালোন। তবে এটার দ্বারা একটা ইমোশনাল কন্ট্রাস্ট কে বোঝানো হচ্ছে। ওকে, চল আবার দেখো এই যে লাইন নাম্বার 9, এখানে এইভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে। বলেছে দেখো, দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড ওয়েন। তাহলে দেখো তিনি কি বলছেন, যখন ধরো আমি যদি এইভাবে বলি অন শোর বলছেন কথাটা, তো তার মানে যখন ডিউরিং হিজ এক্সপিডিশনস অন ল্যান্ড, যখন তিনি স্থলভূমিতে যে এক্সপিডিশনসে বেরিয়েছিলেন, তখনও তারা একই রকম ভাবে তাকে সাপোর্ট করেছে, বা তিনি যখন একলা ছিলেন পসিবলি, তখনও তিনি হচ্ছেন যে একই রকম ভাবে লাইফকে দেখেছেন, এনজয়িং অ্যান্ড সাফারিং, হাসি মুখে মেনে নিয়েছেন। ওকে, তো এই যে বিষয়টি, তাহলে দেখো এর দ্বারা আমরা বুঝতে পারছি যে অতীতের কথা বলছেন কোনখানে না, দ্য টাইম স্পেন্ট বোথ অন ল্যান্ড অ্যান্ড সি, সমুদ্রে যেমন তেমনই ভাবে তিনি স্থলভূমিতেও কাটিয়েছেন। তো রিড দ্য নেক্সট লাইন। দেখো এই যে এর পরের লাইনটা, লাইন নাম্বার 10,
থ্রু স্কাডিং। আচ্ছা, এই লাইনটি পড়ার আগে লাইন নাম্বার 9 এর শেষটি একটু পড়তে হবে, কারণ আবার সেই এনজামমেন্ট রয়েছে। অ্যান্ড ওয়েন দিস ইজ হলো না সেন্সটা, তার পরের লাইনে আবার সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেনি হাইউডিজ। ওকে, দেখো পরের লাইন, লাইন নাম্বার 11, ভেজড দ্য ডিম সি আই এম বিকাম আ নেম। ওকে, তাহলে দেখো এই যে তিনটে লাইন আমি একসাথে ইন্টারপ্রিট করছি। দেখো তাহলে ওয়েন থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেনি হাইডিজ, স্কাডিং কথার অর্থ কি? সাধারণত এই স্কাডিং কথাটিকে হয়তো এখানে ক্লাউডস এর কথা বলা হচ্ছে বা ওয়েভস এর কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ক্লাউডস। ওকে, স্কাডিং বলতে মুভিং সুইফটলি, আর ড্রিপস বলতে বলা যেতে পারে যে উইন্ড ব্লোন মিস্টস অর ক্লাউডস। ওকে, আর রেইনি হাইডিজ এই যে এটি কিন্তু একটা ক্লাস্টার অফ স্টার্স, অনেকগুলো তারার গ্রুপ। ওকে, এটি রেফারেন্স, এটাকে আমি ইন্টারপ্রিট করছি। তাহলে ইউলিসিস কি বলছেন? অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেনি হাইডিজ, তার মানে ইউলিসিস বলতে চেয়েছেন, ইউলিসিস মনে করছেন যে হি ইজ রিকলিং সেলিং আন্ডার স্টর্মি স্কাইজ, ওকে, গাইডেড বাই দ্য হাইডিজ, আ ক্লাস্টার অফ স্টার্স। তো এইবারে বোঝায় যে তিনি যখন তার মেমোরি রিকল করে এইসব বলছেন, তিনি তার হার্ডশিপ, তার থ্রিলিং এক্সপিরিয়েন্স সবগুলো তিনি এখানে বোঝানোর চেষ্টা করছেন, যে তিনি কিভাবে লাইফ লিড করেছেন, কিভাবে তিনি মেনে নিয়েছেন, কি তাকে ফেস করতে হয়েছিল সেই সময়। তাহলে দেখো এই যে লাইনটি, এই লাইনের মধ্যে আমরা দেখতে পাবো যে তার মিথিক এক্সপ্লোরেশন যে কতটা পেরিলাস, কতটা ভয়ঙ্কর, সেটা তিনি এখানে তুলে ধরবেন। আবার সেই পেরিলাস যে এক্সপ্লোরেশন, সেটি তার জীবনে গ্র্যান্ডিয়র নিয়ে এসেছে। ওকে, তাহলে এই যে দেখো হাইডিজটা কি, এটা অ্যাকচুয়ালি এনসিয়েন্ট সিম্বলস অফ স্টর্ম। যখন আকাশে এই রকম ক্লাস্টার দেখা যায়, তখন ধরে নিতে হয় যে প্রচন্ড ঝড়, জল, বৃষ্টি, থান্ডারিং এইসব আসতে চলেছে। এই যে ধরো হাইডিজ, এটি অ্যাকচুয়ালি রেফারেন্স বলা যেতে পারে। দে আর ট্রেডিশনালি লিঙ্কড উইথ স্টর্মি ওয়েদার। বাট ইন গ্রিক মাইথোলজিতে এই হাইডিসটা কি না, এটা হচ্ছে যে বলা যেতে পারে যে ক্লাস্টার অফ নিমস অ্যাসোসিয়েটেড উইথ রেন। ওকে, বা গ্রুপ অফ নিমস। ওকে, আর অ্যাস্ট্রোনমিতে ধরে নেওয়া যেতে পারে হাইডিসটা কি না, এটা হচ্ছে যে তোমার স্টার ক্লাস্টার ইন দ্য কনস্টেলেশন টাউরাস অ্যাপিয়ারিং ইন দ্য ভি শেপড ফেস অফ দ্য বুল। ওকে, এই হচ্ছে যে হাইডিস। তাহলে এই যে লাইনটি, এটা কি আসলে? দিস লাইন ইভোকস a stormy sea voice, okay, where the Hyades cause rain upsetting the sea, এইটি অ্যাকচুয়ালি মিনিং। তাহলে দেখো এই যে লাইনটি, এই লাইনের মধ্যে তাহলে আমরা কি দেখতে পেলাম? হাইড ইজ অ্যাকচুয়ালি সিম্বল, কার সিম্বল? নেচার্স ডেঞ্জার অ্যাট দ্য সেম টাইম নেচার্স বিউটি, এটাই প্যারাডক্স। তাহলে ইউলিসিস তিনি কি বলছেন? সেই সময়ের স্টর্মি আকাশের কথা মনে করছেন, যখন তিনি এইভাবে সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন। এটা একটা ভিভিড মেমোরি। কিরকম মেমোরি? মেমোরি অফ হার্ডশিপ, মেমোরি অফ থ্রিল। ওকে, তো তিনি বলছেন এই রকম অ্যাডভেঞ্চার যখন তার প্রাণ থাকতেও পারে নাও পারে, এই ধরনের অ্যাডভেঞ্চার অ্যাকচুয়ালি তার আইডেন্টিটিকে রিভিল করে, তার আইডেন্টিটি, তার হিরোইক আইডেন্টিটিকে এস্টাবলিশ করে। এই ধরনের লাইফ তিনি চান। তিনি মানে হি ওয়ান্টস টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড। ওকে, চলো, এই যে লাইনটি সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট। থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেনি হাইডিজ। ওকে, যখন তিনি চলে গিয়েছেন, সেই রকম ভাবে যাচ্ছিলেন বা তিনি এক্সপিরিয়েন্স করেছেন, যখন আকাশে মেঘ দেখা গিয়েছে, যখন রেনি হাইডিজ মানে ভেজ দ্য ডিম সি, পুরো তোলপাড় হয়ে গিয়েছে গোটা সমুদ্র। তো কি সুন্দর টোন! তাহলে দেখো এই যে লাইনটি, এর মধ্যে একটা এপিক টোন আমরা দেখতে পাচ্ছি, একটা ভিভিড, স্টর্মি, এনার্জাইজড টোন। ওকে, এই যে স্কাডিং ড্রিপস, এটি সিম্বল কিসের সিম্বল? না, ফ্লিটিং নেচার অফ এক্সপিরিয়েন্স। যেমন নেচারের দুটো রূপ দেখা যাচ্ছে, খুব বিউটি এবং ডেঞ্জার দুটো একসাথে এখানে রয়েছে, সেরকম ইউলিসিসও বোঝাতে চাইছেন জীবনেরও দুটো দিক রয়েছে, এবং সেটিই তিনি করেছেন, এনজয়িং সাফারিং। এবং তিনি এই ধরনের লাইফই তিনি চাইছেন। তাহলে দেখো ম্যান ভার্সেস নেচার একটা থিম এখানে অবশ্যই রয়েছে, বা কসমিক স্কেল অফ হিরোইজম, তার থিম আমরা এখানে দেখতে পাচ্ছি। হাইডিজ এটি একটি এনশিয়েন্ট সিম্বল অফ স্টর্ম, এবং এই শব্দটি চ্যালেঞ্জ এবং বিউটি দুটোকেই রিফ্লেক্ট করছে। তাহলে এই লাইনটির মধ্যে একটা পার্সোনাল টোন রয়েছে, একটা কসমিক টোন রয়েছে, ভিক্টোরিয়ান টেন্ডেন্সিকে রিভিল করছে বা এক্সপ্লোর করছে বলে বলা যেতে পারে। এই লাইনের মধ্যে আমরা একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্সও পেয়েছি, তাই না? ভিজুয়াল ইমেজারি দেখো, স্কাডিং ড্রিপস, রেনি হাইডিজ, খুব সুন্দর। কিন্তু এটা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করা হয়েছে, কিসের জন্য ব্যবহার করা হয়েছে? ইউলিসিসের নস্টালজিক টোনকে এখানে বোঝানো হচ্ছে, এবং তার যে প্রেজেন্ট স্টেটের সাথে অতীতের লাইফকে কন্ট্রাস্ট করা হচ্ছে। তাহলে কি বলেছেন নেক্সট লাইনে?
দেখো, the rainy Hyades vexed the dim sea. Wow, vexed মানে agitated, troubled. Dim sea, dim sea বলতে obscure, mysterious sea. I am become a name. Okay, তবে vexed the dim sea এটাকে আগে বুঝিয়ে দিই। দেখো, তাহলে এই যে বিষয়টি আসলে তিনি নাও হি ফিলস ডিসকানেক্টেড ফ্রম অ্যাকশন। ওকে, সেই জন্য তিনি আগের কথাটি মনে করছেন। এই যে লাইনটি, এই লাইনের মধ্যে তিনি কি বোঝাচ্ছেন? এটা ইউলিসিসের কোথাও না কোথাও সেলফ রিফ্লেকশনকে বোঝাচ্ছে। হ্যাঁ, তিনি তার এই যে আইডল লাইফ সেটা মেনে নিতে পারছেন না, সেটিকে বোঝানোর জন্য তার এপিক গ্র্যান্ডিয়ারে বাঁচা জীবনকে তিনি এখানে রিফ্লেক্ট করছেন। তিনি বলছেন সেই সময় যখন এই রেনি হাইটস ভেক্সড দ্য ডিম সি, তার মানে যখন লাইফে সাবলাইম ডেঞ্জার চলে এসেছিল সেই সময়ও আমি হাসি মুখে মেনে নিয়েছি। এই কথাটি তিনি এখানে বলছেন। তারপরে বলছেন আই এম বিকাম আ নেম, এবং এইভাবে লাইফ লিড করেছি বলেই আই এম নাও অনলি আ রেপুটেশন, আ লেজেন্ড, আ হিরোইক ফিগার। আই এম বিকাম আ নেম। তাহলে দেখো, এখন কিন্তু দুঃখটা কোথায়? প্রেজেন্ট লাইফে হি ইজ নো লঙ্গার অ্যান অ্যাক্টিভ এজেন্ট। সেই জন্য তিনি বলছেন এই কথাটি। তাহলে এই যে লাইনগুলো, এই লাইনের মধ্যে আগে কি ফিগার্স অফ স্পিচের সঙ্গে বুঝে নি। দেখো, খুব সুন্দর ইমেজারি রয়েছে, ভিভিড পিকচার অফ স্টর্মি সিজ অ্যান্ড স্কাই। তাছাড়া এই যে হাইডিজ, এখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। দেখো, এই যে স্টার ক্লাস্টার, এদেরকে যেন একটা মানে অ্যাক্টিভ এজেন্সি বা জীবনী সত্তা দান করা হয়েছে। আবার এই হাইডিজ, যেখানে গ্রিক মাইথোলজিতে হাইডিজ দে ওয়ার নিমস। ওকে, তো যারা মনে করা হতো যে যারা যদি কান্নাকাটি করে, বিলাপ করে, তাহলে বৃষ্টি হয়। তো অ্যালিউশন রয়েছে। আবার সিম্বলস রয়েছে, সিম্বলিজম, যেমন এই হাইডিজ, এটা কিসের সিম্বল? টার্বুলেন্ট এক্সপিরিয়েন্সের সিম্বল, রাইট? আচ্ছা, ভেক্সড দ্য ডিম সি, অসাধারণ। তাহলে আবার এখানে এই লাইনের মধ্যে পার্সনিফিকেশন লুকিয়ে রয়েছে। আবার আই এম বিকাম আ নেম, ইয়েস, এই লাইনটি একটু ইন্টারপ্রিট করতে হবে। আই এম বিকাম আ নেম, তাহলে এই লাইনের মধ্যে প্রথমত দুটো ইন্টারপ্রিটেশন রয়েছে। প্রথমত তিনি কি বলছেন? এই রকম ভাবে আমি জীবনযাপন করেছি বলেই আজকে আমি নামে পরিণত হয়েছি, লেজেন্ডারি হিরো, লেজেন্ডারি ফিগারে পরিণত হয়েছি। আবার কোথাও না কোথাও এর মধ্যে তিনি মানে একটা তার কারেন্ট স্ট্যাটাসকে যেন একটু কনফেস করছেন। তিনি বলছেন আমি একটা নাম, আমি এইভাবে থাকতে পারি না, আই এম নোন টু অল, আমি একটা নামে পরিণত হয়েছি, কিন্তু আমি ইনঅ্যাক্টিভ লাইফ লিড করছি, এটা হতে পারে না, এইরকম। তাহলে দেখো, কোথাও না কোথাও দিস শিফট ফ্রম অ্যাকশন টু রিমেম্বারেন্স ট্রাভেলসিং। আগে তিনি লাইফ অফ অ্যাকশন মানে জীবনযাপন করতেন, এখন তিনি সেই অতীতেরটাকেই মনে করছেন। তাহলে একটা শিফট তার জীবনের মধ্যে দেখা গিয়েছে, এবং এই শিফটিংটা তিনি মেনে নিতে পারছেন না। ওকে, তাহলে আই এম বিকাম আ নেম, এই মুহূর্তটা যেন তার কাছে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। এই মোনোটোনাস লাইফ তার ভালো লাগছে না। তো এই জন্য তিনি কি বলতে চাইছেন? এই এপিক গ্র্যান্ডিয়ার যেটা তার অতীত নিয়ে এসেছে, এই সময় তিনি যেন একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে গেছেন, সেই জন্য সেই এক্সিস্টেন্সিয়াল রিগ্রেট তার মধ্যে রয়েছে। এই জন্য এই লাইনটিতে বলা যেতে পারে একটা মেলানকলি আন্ডার কারেন্ট, আন্ডার টোল রয়েছে। আই এম বিকাম আ নেম, আমি নামে পরিণত হয়েছি। তাহলে এই হচ্ছে যে লাইনের অর্থ, যার মধ্যে একটা সেলফ রিফ্লেকশন রয়েছে। এটি এই পোয়েমের বলা যেতে পারে একটা টার্নিং পয়েন্ট। ওকে, তাহলে প্রেজেন্ট স্ট্যাটাস কি? হি ইজ নোন বাট নট অ্যাক্টিভ। ওকে, তাহলে আই এম বিকাম আ নেম, এই লাইনটি ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে ধরো বলা যেতে পারে একটা মেটাফার লুকিয়ে রয়েছে। তার কারণ আই এম বিকাম আ নেম, এই ফ্রেজটি একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করছে, কোনো পার্সনকে না, মেটাফরিক্যালি। এই হচ্ছে লাইনের অর্থ। চলো নেক্সট এগোনো যাক। For always roaming with a hungry heart. Yes. তারপরে তিনি বলছেন, দেখো, হি ডিফাইন্স হিজ নেচার, তিনি তার নেচারকে ডিফাইন করছেন, তার স্বভাব, তিনি কেমন মানুষ তিনি ডিফাইন করছেন। আমি কেমন? ফর অলওয়েজ রোমিং, মানে কনস্ট্যান্টলি, কন্টিনিউয়াসলি, পারপেচুয়ালি আমি ঘুরে বেরিয়েছি, ওয়ান্ডারিং, রোমিং। কিরকম হৃদয় নিয়ে? উইথ আ হাংরি হার্ট, এমন হৃদয় নিয়ে যে হৃদয়, দ্যাট হার্ট অ্যাকচুয়ালি ক্রেভস ফর এক্সপিরিয়েন্স, ক্রেভস ফর অ্যাডভেঞ্চার, ক্রেভস ফর মিনিং। এই ধরনের হৃদয়, আমার হৃদয় সবসময় হাংরি। তবে আই হ্যাভ আ হাংরি হার্ট, এইরকম সেন্স। তাহলে দেখো, তার রেস্টলেসনেস হচ্ছে যে একটা স্পিরিচুয়াল রেস্টলেসনেস। তাহলে এই যে লাইনের টোন, প্যাশনেট টোন, ইয়ার্নিং টোন। আবার এই যে লাইন দেখো, অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, এই লাইনের মধ্যে খুব সুন্দর একটা
মেটাফর লুকিয়ে রয়েছে। আমরা যখন মানে আমাদেরকে যখন খিদে পায়, কিছু খেলেই আমরা তৃপ্ত হয়ে যাই, এখানে কিন্তু তিনি বলেছেন কোনো খাবার না, হার্টের কথা বলেছেন। তাহলে হাংরি হার্ট মেটাফরিক্যালি ইমপ্লাইজ আ ডিপ অ্যান্ড ইনসেটিয়েবল আর্নিং ফর এক্সপিরিয়েন্স, ফর অ্যাডভেঞ্চার, ফর জার্নি। ওকে, তাহলে দেখো এই যে হাংরি হার্ট, এর মধ্যে অবশ্যই একটা অ্যালিটারেশন লুকিয়ে রয়েছে। আবার হাংরি হার্ট এটি পার্সনিফিকেশনের এক্সাম্পল। কেন না, কারণ দ্য হার্ট ইজ গিভেন দ্য হিউম্যান কোয়ালিটি অফ হাঙ্গার, সেই জন্য পার্সনিফিকেশন। ওকে, তাহলে তিনি যেন সারাটাক্ষণ, তাহলে তিনি কি বোঝাতে চাইলেন? অন্যরা খাবার খেলে যেমন তৃপ্ত হয়ে যায়, আমার হৃদয় জার্নি করলে বা মিনিংফুল লাইফ লিড করলে তৃপ্ত হয়ে যায়। তাহলে আমার হৃদয় কিসের জন্য ক্ষুধার্ত? আমার হৃদয় এক্সপিরিয়েন্সের জন্য ক্ষুধার্ত, অ্যাডভেঞ্চারের জন্য ক্ষুধার্ত, মিনিং এর জন্য ক্ষুধার্ত। রাইট, এই সেন্সে এখানে তিনি বলেছেন ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। তাহলে দেখো এটা বলা যেতে পারে ওয়ান অফ দ্য রেজোনেন্ট লাইনস অফ দ্য পোয়েম। তাহলে দ্য হাংরি হার্ট হ্যাজ বিকাম এন আর্কিটাইপ। ওকে, এটার মধ্যে আমরা কি দেখতে পাবো? এটার মধ্যে আমরা দেখতে পাবো যে দুটো জিনিস। এক হচ্ছে যে রোম্যান্টিক আইডিয়ালিজম, অ্যাট দ্য সেম টাইম ভিক্টোরিয়ান ইথোস, যেটি আমরা ইউলিসিসের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে ইউলিসিসের যে এন্ডলেস ওয়ান্ডারিং, এটা শুধুমাত্র যে ফিজিক্যাল ওয়ান্ডারিং তা না, এর মধ্যে আমরা স্পিরিচুয়াল ওয়ান্ডারিংও দেখতে পাবো। মন তার চারিদিকে ঘুরে বেরিয়েছে, এটা স্পিরিচুয়াল ইম্পারেটিভ বলা যেতে পারে যে টোন এর মধ্যে লুকিয়ে রয়েছে। এটা তার এক্সিস্টেন্সিয়াল কন্ডিশন। ওকে, তাহলে মানে ব্যাপারটা এই জায়গায় দেখো, এটা তার এটা তার হিরোইজমকে রেফার করছে। ওকে, এই হচ্ছে লাইন। তাহলে এই লাইনের মধ্যে একটা ব্রেভিটি রয়েছে, খুব সুন্দর। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেন। পরের লাইন দেখো, মাচ মানে মেনি থিংস, হ্যাভ আই সিন অ্যান্ড নোন। হ্যাভ আই সিন অ্যান্ড নোন বলতে আই হ্যাভ আন্ডারস্টুড, আই হ্যাভ উইটনেসড সিটিজ অফ মেন, মানে সিভিলাইজেশন, ডিফারেন্ট ডিফারেন্ট শর্ট অফ পিপল বা কালচার্স, সিটিজ অফ মেন। তাহলে পুরো লাইনটির মানেটা কি তিনি বললেন? দেখো খুব সুন্দর এখানে একটা ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে, হাইপার ব্যাটন। হাইপার ব্যাটন কথার অর্থ কি? গ্রামেটিক্যাল ডিসঅর্ডার বা ইনভার্সন। তো এখানে দেখো তিনি বলছেন মাচ হ্যাভ আই সিন, মাচ হ্যাভ আই সিন। তো আমি তো মাচ হ্যাভ আই সিন এই ফ্রেজটাকে বলতে পারতাম আই হ্যাভ সিন মাচ, কিন্তু তিনি বললেন মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। হাইপার ব্যাটন, আমি অনেক কিছু দেখেছি, প্রচুর কিছু আমি উইটনেস করেছি। তাহলে দেখো হি ইজ রিকলিং হিজ ভাস্ট এক্সপিরিয়েন্স, বা ভাস্ট, দেখো ভাস্ট কি বলা যেতে পারে যে এক্সপিরিয়েন্স অফ জার্নি হিয়ার এন্ড দেয়ার, বিভিন্ন জায়গাতে জার্নি করা, ট্রাভেলিং থ্রু মেনি ল্যান্ডস, মিটিং উইথ মেনি পিপল, অনেক জনের সাথে তিনি দেখা করেছেন। এটা একটা রিফ্লেকটিভ টোন, আবার কোথাও বলা যেতে পারে একটা অহংকার, এটা একটা একটা যেন যেন তিনি বোস্টিং করছেন, একটা অ্যারোগেন্সও রয়েছে এর মধ্যে, বলা যেতেই পারে। ওকে, তো এই যে সিটিজ অফ মেন, এটা সিম্বল কার সিম্বল? ডাইভার্সিটির সিম্বল, হিউম্যান সিভিলাইজেশনের সিম্বল। তাহলে এই জায়গায় এই লাইনের মধ্যে কি থিম পাচ্ছি? ওয়ার্ল্ডিনেস, উইজডম, আইডেন্টিটি, এক্সপিরিয়েন্স, এইসব থিম আমরা এর মধ্যে পাচ্ছি। তাহলে দেখো কোথাও না কোথাও এই লাইনটিতে থেকে আমরা যে ওডিসির যে ওডিসাস বুক 1 তার ঠিক সেম লাইন আমরা পেয়েছি এখানে। সেখানে একটা লাইন বলা আছে, হি স দ্য সিটিজ অফ মেনি মেন অ্যান্ড লার্ন দেয়ার মাইন্ডস। একই ধরনের ইকো বা একই ধরনের টোন আমরা এই জায়গাতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই টোনটি মানে এপিক্যাল টোন বলা যেতে পারে। তাহলে দেখো এই যে তার জার্নিটা, এই জার্নিটা কিন্তু শুধুমাত্র যে ফিজিক্যাল জার্নি, এক্সটার্নাল জার্নি, এটা ভাববে না। ফিজিক্যালি এক্সটার্নালি তিনি জার্নি করছেন, কিন্তু এটা ইন্টেলেকচুয়াল ইমোশনাল জার্নিও, কারণ তার এক্সপিরিয়েন্স তিনি গ্যাদার করছেন, তিনি আরো বেশি উইজডম গ্যাদার করছেন, ভেতরে ভেতরে নিজেকে গ্রো করাচ্ছেন, ডেভেলপ করছেন। তাহলে দেখো এইটা বলা যেতেই পারে তিনি এটা একটা রেট্রোস্পেকশন। ওকে, তাহলে দেখো তবুও তিনি বলছেন হোয়াট এভার হি হ্যাজ নোন, যাই তিনি জানুন না কেন, তারপরে তিনি বলবেন ইট ইজ নট এনাফ, যথেষ্ট না। যাই হোক, এই যে লাইন তিনি বলছেন মাচ হ্যাভ আই সিন সিটিজ অফ মেন, আবার এনজামমেন্ট রয়েছে এই লাইনে, কারণ এখানে পুরো সেন্সটা কমপ্লিট হয়নি। আবার এখানে বলা যেতে পারে যে এর মধ্যে সিনেক ডকি রয়েছে। কিভাবে সিনেক ডকি রয়েছে? এই যে ফ্রেজটি সিটিজ অফ মেন, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে এন্টায়ার কালচার, এন্টায়ার সোসাইটিকে। আবার হাইপারবোল রয়েছে অবশ্যই, আর মাচ হ্যাভ আই সিন এন্ড নোন, এটা কিসের এক্সাম্পল? হাইপারবোলের এক্সাম্পল, অতিরঞ্জিত করে বলেছে। ওকে, অবশ্যই। তো দেখো তারপরে সিরিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস। ইয়েস, তিনি দেখো এই যে ম্যানার্স মানে বিহেভিয়ার্স, কাস্টমস। আচ্ছা, ক্লাইমেটস বলতে ডিফারেন্ট ওয়েদার বা ডিফারেন্ট এনভায়রনমেন্টাল চেঞ্জেস। কাউন্সিলস বলতে বলা যেতে পারে যে পলিটিক্যাল পারসনস বলা যেতে পারে, পলিটিক্যাল অ্যাসেম্বলিজ বলা যেতে পারে। গভর্নমেন্টস বলতে ধরো সিস্টেম,
সিস্টেমস অফ রুলিং, সিস্টেমস অফ রুল, ওকে, অথরিটি, বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের বিভিন্ন রকম তাদের সিস্টেম চলে। তিনি বলছেন আমি সবকিছু, তার ওয়াইড রেঞ্জ অফ হিউম্যান এক্সপিরিয়েন্স তিনি এখানে দেখানোর চেষ্টা করছেন। তিনি বলছেন বিভিন্ন হিউম্যান সোসাইটি, সিস্টেম, এনভায়রনমেন্ট আমি দেখেছি। তাহলে তিনি বলছেন যে মাই লার্নিং ইজ কম্প্রিহেন্সিভ, আমার লার্নিংটা কেমন, কালচারাল, এনভায়রনমেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল। তাহলে এটা কি দেখাচ্ছে, তার ভাস্ট এক্সপিরিয়েন্সকে দেখাচ্ছে। আবার এই এক্সপিরিয়েন্সের সাথে তিনি প্যারাডক্সিক্যালি ওই এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারছেন না, কোথায় না, তার ওই ইথাকাতে। এই ইথাকাতে তিনি সেন্স অফ অ্যালিয়েনেশন ফিল করছেন। ভেবে দেখো, তার প্রভিন্সিয়াল ইথাকা থেকে, ওকে। তাহলে অ্যাকমপ্লিশড টোন এর মধ্যে রয়েছে। তো এই যে লাইনটি, কোথাও না কোথাও এই লাইনটি আসলে ইউলিসিসের জার্নির মধ্যে একটা ইন্টেলেকচুয়াল এবং ফিলোসফিক্যাল ডেপথকে বোঝাচ্ছে, ওকে। তাহলে এই জায়গায় আমরা দেখে নিলাম যে তিনি যখন এইভাবে বলছেন হি ইজ নট জাস্ট অ্যান এক্সপ্লোরার অর অ্যাডভেঞ্চারার, রাদার হি ইজ অলসো আ স্টুডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি এই গোটা পৃথিবীর যেন একটা স্টুডেন্ট, এবং সেই জন্য তিনি পলিটিক্যাল, কালচারাল, এনভায়রনমেন্টাল জ্ঞান অর্জন করছেন এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে যে মানে। তারপরে দেখো, তাহলে এই লাইনের মধ্যে অবশ্যই দেখো ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, এখানে একটা অ্যাসিন্ডেটন লুকিয়ে রয়েছে। অ্যাসিন্ডেটন কাকে বলে? দেখো অমিশন অফ কনজাংশন। তাহলে ম্যানার্স অ্যান্ড ক্লাইমেটস অ্যান্ড কাউন্সিলস অ্যান্ড গভর্নমেন্টস হলে হয়তো ভালো হতো, তো ইউজ করা হচ্ছে না, ওকে। চলো নেক্সট লাইন, মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। ইয়েস, মাইসেলফ নট লিস্ট বলতে দেখো among the most, but I was too, but I too was important, honored of them all, respected by all the people. তাহলে তিনি কি বলছেন? তিনি গর্বের সাথে বলছেন যে তিনি যেখানে গিয়েছেন সেখানেই তাকে সবাই চিনতে পেরেছে। হি ওয়াজ রিকগনাইজড, হি ওয়াজ অ্যাডমায়ার্ড, হি ওয়াজ ওরশিপড, হি ওয়াজ রেসপেক্টেড, ওকে। সব জায়গাতে, wherever he visited, যেই জায়গায় তিনি যান না কেন। তাহলে দেখো কোথাও না কোথাও এই যে লাইনটি, এই লাইনের মধ্যে আমরা মানে হিউমিলিটি খুঁজে পাচ্ছি, আবার সেম টাইম একটু প্রাইড, একটু পার্সোনাল গ্রেটনেসের টোনও খুঁজে পাচ্ছি। তাহলে প্রাউড, ডিগনিফাইড টোন আমরা এখানে দেখতে পেলাম। তাহলে এই অনার্ড, এর দ্বারা আমরা কি বুঝতে পারছি? রেকগনিশন, লিগেসি, ওকে, মিনিং। তাহলে এটা তার হিরোইজম, তার রেপুটেশন এবং তার মানে পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে প্রেজেন্ট সিচুয়েশনের যে ক্রাইসিস সেটিকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটি, এটা তিনি মানে কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন ইউলিসিস অ্যাকচুয়ালি হি ইজ অ্যাওয়ার অফ হিজ গ্রেটনেস। তিনি জানেন হি হ্যাজ বিকাম আ নেম। তো স্বাভাবিকভাবেই দের ইজ আ টেনশন বিটুইন হিজ পাস্ট লাইফ অ্যান্ড প্রেজেন্ট লাইফ, এবং সেই জন্য তিনি রেস্টলেস ফিল করছেন, ওকে। তাহলে এই যে ফিলিং অফ ইনকমপ্লিশন যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি একটা নাম, আমি কিভাবে এইভাবে থাকতে পারি? এইভাবে আমি থাকতে পারি না। আমি একটা নামে পরিণত হয়েছি, নাম আমাকে অর্জন করতে হয়েছে, এইভাবে আমি আইডল লাইফ লিড করতে পারি না। তাহলে দেখো এই কি হচ্ছে সেন্স। আবার এই যে লাইন, এই লাইনের মধ্যে একটা খুব সুন্দর ফিগার অফ স্পিচ লুকিয়ে রয়েছে, ওকে। লাইটোটিজ, ওকে, যেখানে হচ্ছে ডাবল নেগেটিভ ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে কিভাবে আছে, বলেছে মাইসেলফ নট লিস্ট, ওকে। এই যে মাইসেলফ নট লিস্ট, এটা কি মানে? ডাবল নেগেটিভের দ্বারা বোঝানো হচ্ছে হি ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট। আবার এর মধ্যে একটা ইমপ্লাইড আইরনিও আছে। কিভাবে? আচ্ছা, তুমি যদি সব জায়গাতে অনার্ড ফিল করো, রেসপেক্টেড ফিল করো, তুমি যদি হচ্ছে যে ধরো অ্যাডমায়ার্ড হও সবার দ্বারা, তাহলে কি তুমি ডিসস্যাটিসফাইড ফিল করবে জীবনের সাথে? দেখো যেন এখানে তিনি বলছেন দো অনার্ড বাই আদার্স হি স্টিল ফিলস ডিসস্যাটিসফাইড। এটা একটা ইমপ্লাইড আইরনি। এটার দ্বারা আমরা বলতেই পারি যে এর মধ্যে একটা ক্লাসিক্যাল হিরোইজমের টোন রয়েছে। এই হচ্ছে লাইন নাম্বার 15 কমপ্লিট হলো। এইটুকুই থাক, নেক্সট পার্টে আমি বাকি লাইনসগুলো আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এইভাবে প্রত্যেকটি লাইন আলোচনা করে যাব এবং পার্ট বাই পার্ট আপলোড করব।